আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি পরিযান গল্পের ৪৯ এবং ৫০ নম্বর পর্ব। সময়কাল ২০০৮। সিমেন্টের মলাটে আবৃত খাতাটা বন্ধ করে মুস্কান দীর্ঘশ্বাস ফেলে টেবিল থেকে উঠে দাঁড়ায়। চোখের চশমাটা খুলে খাতাটা আগের জায়গায় রেখে কক্ষ ত্যাগ করে রান্নাঘরে আসে। শোভন এসে মায়ের কাছে আবদার করে যে সে নুডলস খাবে, তাই সে চুলায় গরম পানি করতে দিল। অপর চুলাতে চা বসিয়ে দিল। আগে নুডলস রান্না করে তারপর চা বানিয়ে ছেলের কাছে নিয়ে এলো। একটু ফুরসত পেল না সে। কলিং বেলের শব্দে সে আবার সেদিকে গেল। দরজা খুলে দেখতে পেল ঘর্মাক্ত ক্লান্ত পুরুষটিকে। হাতের অ্যাপ্রনটা মুস্কানের হাতে দিয়ে পুরুষটি ঘরে ঢোকে। বাথরুম থেকে পরিপাটি হয়ে বের হতে মুস্কান প্রশ্ন ছড়ে, নূরনগর গ্রামটিকে তুমি চেনো নাইম? সচকিত তাকালো নাইম। কেন বলো তো? গত সপ্তাহে আমি একটা ইন্টারভিউ নিতে জমিদার বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে একটা ঘরে একটা খাতা পেলাম, সেটাই আজ সময় করে পড়েছিলাম। ঘাবড়ালো নাইম। চোখ লুকানোর চেষ্টা করলো মুস্কানের থেকে। সেটা বুঝতে পেরে মুস্কান নাইমের হাত ধরে টেনে তার পাশে বসলো। ক্লান্ত তুমি, এই বাহানা দিও না। আমাকে বলো, জমিদার কন্যা পরী এখন কোথায়? আর তার স্বামী শেরান শায়ারি বা কোথায়? কি হয়েছিল তার পরিবারে? আমি জানি না মুস্কান, জানতাম মিথ্যা তুমি বলবে। নাইম, তুমি সব জানো। ওই খাতায় সর্বশেষ পরী তোমার নাম লিখেছে। তুমি কি সব বলবে, নাকি কাল আমার নিউজ পেপারে আমি পরীর লেখা খাতাটা পাবলিশ করব? এটা করো না মুস্কান, পরীর নিষেধাজ্ঞা আছে। তাহলে সব বলো আমাকে। তোমাকে সব শায়ের বলতে পারবে। পরী একমাত্র শায়েরকেই সব সত্য বলার অনুমতি দিয়েছে। সে এখন কোথায়? তার সাথে দেখা করব কিভাবে? তারপর নীরবতা ভেঙে সে বলে, আর ৩ দিন পর তার ফাঁসি হবে। নির্বাক হয়ে গেল মুস্কান। সে কি সত্যি শুনছে, নাকি তার শ্রবণ শক্তি লোপ পেয়েছে? ৩ দিন পর শায়ের ফাঁসি? এত কিছু কিভাবে হলো? এর মধ্যে হয়তো কোনো সত্য লুকানো আছে। সে জিজ্ঞেস করে, কি বলছো তুমি নাইম? সত্যি তার ফাঁসি? কিন্তু কেন? তুমি সব প্রশ্ন তাকে করলেই পাবে। আমি সব জানলেও আমার হাত পা বাঁধা। শেরান ভালোবাসে পরীকে, আর সেই শেরানের ফাঁসি হবে? কোথাও ভুল হচ্ছে নাইম। তুমি তো সব জানতে, তাহলে তুমি কেন কিছু করলে না? আমার জানা নেই শেরান কেমন ভালোবাসে পরীকে। কথাটাতে মিশে আছে হিংসা। তা বুঝতে বেগ পেতে হলো না মুস্কানের। তবে এই হিংসার কারণ কি? নাইমের প্রৌঢ়শালী মনে কেন এই হিংসার সৃষ্টি? তুমি না জানলেও আমি বুঝতে পারছি। নাইম মেয়েটার চেহারা ঝলসে গিয়েছিল আগুনে। তারপরেও শেরানের ভালোবাসা একটুও কমেনি। সৌন্দর্য তার কাছে কোনো কিছু না, মানুষটাই সব। আমি যেটুকু জানতে পেরেছি এতে বেশ বুঝতে পারছি পরী আর শেরানের সাথে অতীতে ভালো কিছু হয়নি। আমাকে ৩ দিনের মধ্যে সব সত্য জানতে হবে। আমি শেরানকে বাঁচাবো এবং তার পরীর কাছে ফিরিয়ে দেব। নাইম এবার রেগে গেল ভীষণ। সে উঠে দাঁড়িয়ে বলল, শেরান শেরান শেরান, মাথা খারাপ করো না। যা বলার সেই বলবে তোমাকে। সাভার থানায় গিয়ে দেখা করে নিও। ওর হাতে বেশি সময় নেই। মুস্কানের হাত পা কাঁপতে লাগলো। না জানি শায়ের এখন কোন পরিস্থিতিতে আছে। পেশায় মুস্কান একজন সাংবাদিক। সেই সুবাদে দেশের বিভিন্ন স্থানে যায় তথ্য সংগ্রহ করার জন্য, যা পরবর্তীতে ওদের পত্রিকায় প্রকাশিত হয়। নূরনগরের পরিত্যক্ত জমিদার বাড়ির তথ্য সংগ্রহ করতে সে গত সপ্তাহে গিয়েছিল। মুস্কান জানতে পারে নাইম প্রায় ১০ বছর আগেই সেখানে গিয়েছিল। এজন্য মুস্কানের আগ্রহ বেশি ছিল। তাই নিজের দলের সাথে অভিযানে নেমে পড়ে সে। সেখানে পরীর ঘরে একটা খাতা তার চোখে পড়ে। খাতাটা খুলে সে সোনালির রেখাগুলোর কিছুটা পড়েছিল, তবে সম্পূর্ণ পড়তে পারেনি। তাই খাতাটা লুকিয়ে সে নিয়ে এসেছে। শুধু সোনালি নয়, রূপালি এবং পরীর লেখাও আছে, যা সম্পূর্ণ পড়তে গিয়ে অসংখ্যবার চোখ মুছেছে সে ভেবেছিল নাইম এই ঘটনার আংশিক জানে, কিন্তু সে ভুল। নাইমের কথা শুনে সে এখন বুঝতে পারছে নাইম নিজেও এই বিষয়ে জড়িত। ঘটনার সত্যতা যাচাই করার জন্য শায়েরের সাথে তার দেখা করা জরুরি। শায়ের ঠিক কতটা দোষী তা সে জানতে চায়। শোভন মুস্কানের কাছে এসে বলে, আম্মু আমার ঘুম পেয়েছে। মুস্কান শোভনকে নিয়ে তার ঘরে গেল। খুব যত্নে শোভনকে ঘুম পাড়িয়ে দিয়ে সে নিজে ঘরে ফিরে এলো। কপালে হাত রেখে চোখ বন্ধ করে শুয়েছে নাইম। ঘুমায়নি সে। মুস্কান তার পাশে গিয়ে বসে বলে, শোভনকে নাইম? হঠাৎই কারো গলার স্বর শুনে চমকে তাকায় নাইম। মুস্কানের দিকে সে তাকিয়ে থাকে। মুস্কান আবার বলে, পিকলু কি আমাদের শোভন? নাইম মাথা নাড়ল। শান্ত দৃষ্টি মুস্কানের। একটা মানুষ এত ভালোবাসতে পারে তা আমার ভাবনায় কখনো আসেনি নাইম। সোনালির জীবন দুর্বিষহভাবে কেটেছে, রূপালিও তাই, কিন্তু পরী তার জীবনের সবচেয়ে সেরা মানুষটাকে পেয়েছে। এত নিখুঁত ভালোবাসা আমি এই প্রথম দেখেছি। নাইমের রাগ যেন কমে এলো। শায়ের কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারবে তো?
এই সেই পুরুষ যে কথা দ্বারা নারীর মন ভাঙতে সক্ষম, কিন্তু পরীর মন সে শুধু গড়েছে নতুনভাবে। আমার দেখা করা উচিত তার সাথে। নাইম বিপরীতে কথা বাড়ায় না। মুস্কান সারা রাত দু চোখের পাতা এক করতে পারে না। কখন সে শায়েরের সাথে দেখা করতে যাবে সেই আশায়। রাতটা যেন কয়েক যুগ মনে হচ্ছে তার কাছে। অবশেষে অপেক্ষার অবসান ঘটে, সূর্যের আগমন ঘটল ধরণীতে। তৈরি হয়ে সে শোভনকে সাথে নিয়ে বের হলো। কথা শোভনকে স্কুলে দিয়ে আসবে, তারপর সাভার যাবে। নাইম নিজেও চেম্বারে যাওয়ার জন্য বের হলো। মুস্কানকে দেখে সে বলল, শেরানকে তোমার পরিচয় দিও, না হলে কিন্তু তোমাকে সে কিছুই বলবে না। কথা শেষ করে নাইম চলে গেল। মুস্কান শোভনকে স্কুলে দিয়ে সাভারের উদ্দেশ্যে রওনা হলো। এই সকালেও রাস্তায় জ্যাম। কর্মজীবীরা নিজ নিজ কর্মে বেরিয়ে পড়েছে। রোদের তাপে ঘেমে একাকার হয়ে সাভার থানায় পৌঁছল সে। একজন কনস্টেবলকে ডেকে জিজ্ঞেস করলো শায়েরের কথা। অপেক্ষা করতে বলে কনস্টেবল চলে গেল ভেতরে। মুস্কান বসে রইল। বেশ কিছুক্ষণ পর তার ডাক পড়ল। নিঃশব্দে সে অফিসারের কেবিনে প্রবেশ করলো। মুস্কান বুঝতে পারে অফিসারের নাম নুরুজ্জামান শেখ। নেম প্লেট দেখে বুঝল সে। অফিসার হাতের ফাইল টেবিলে রেখে মুস্কানের দিকে তাকালো। আপনি কেন একজন মৃত্যুদণ্ড পাত্র আসামির সাথে দেখা করতে চান? কি হয় সে আপনার? আসলে আমি একটা আর্টিকেল লিখতে চাইছি, যেটা নূরনগরের জমিদার বাড়ি নিয়ে। তো সেই বাড়ির সাথে শেহরানের সম্পর্ক আছে, তা আমি তার সাথে দেখা করতে চাইছি। কিন্তু আমাদের তো অনুমতি নেই তার সাথে কারো দেখা করতে দেওয়ার। আমি একজন সাংবাদিক, তাই আপনাদের উচিত আমাকে আমার কাজটা করতে দেওয়া। না হলে জানেনই তো, নিউজ পেপারে ভুলভাল তথ্য ছাপাতে আমরা একদমই সময় নিই না। হতে পারে কালকের ব্রেকিং নিউজ আপনাকে ঘিরেই হতে পারে। অফিসার হাসে। সত্যি এই সাংবাদিকদের কোনো তুলনা হয় না। বাড়িতে যদি চুলায় ভাত বসানো হয়, তাহলে তারা সেটা খবরের কাগজে ফুটিয়ে প্লেটে পরিবেশন করে দেবে। তবে মুস্কান তার পূর্ব পরিচিত। কোনো এক ইন্টারভিউতে দেখা হয়েছিল তার, তাই তিনি বেশি কিছু বললেন না। মুস্কানকে নিয়ে চলল যে সেলে শায়েরকে রাখা হয়েছে। চোখের চশমাটা ঠিক করে চারিদিক দেখতে দেখতে সে নুরুজ্জামানের পিছন গেল। চলতে চলতে সে জিজ্ঞেস করে, ঠিক কী কারণে শেহরানের ফাঁসি হচ্ছে? জমিদার আফতাব, তার ভাই আখির ও তাদের কয়েকজন কর্মচারী এবং আফতাবের কন্যার রূপালীকে হত্যার দায়ে তার ফাঁসি হচ্ছে। পা দুটো আপনা আপনি থেমে যায় মুস্কানের। মুস্কান আর কিছু জিজ্ঞেস করে না। মনের সব প্রশ্ন সে শায়েরের জন্য সাজাতে লাগলো। সে আবার হাঁটতে লাগলো। কয়েকটি গলি পেরিয়ে নুরুজ্জামান একটি সেলের সামনে এসে দাঁড়ালো, যেখানে আলো বাতাস কিছুই প্রবেশ করতে পারে না। ভ্যাপসা গন্ধ আসছে সেখানে। মুস্কানও সেখানেই দাঁড়ালো। নুরুজ্জামান লোহার শিখে হাত রেখে শায়েরকে ডাকে। শেরান তোমার সাথে একজন দেখা করতে এসেছে। কিন্তু সে কোনো প্রকার সাড়া দিল না। নুরুজ্জামান কয়েকবার ডাকলো, কিন্তু শায়ের আসলো না। দরজায় তালা খোলা নিষিদ্ধ, তাই মুস্কানকে সে বলে উঠল, এর বেশি আমি কিছু করতে পারবো না। শায়ের ইচ্ছা হলে আসবে, না হলে নাই। তাহলে আপনি চলে যান, আমি সব সামনে নেব। নুরুজ্জামান থাকতে চাইলেন, কিন্তু মুস্কান তাতে বাধা দিল। অতঃপর তাকে বুঝিয়ে পাঠিয়ে দিল। মুস্কান অন্ধকারে শুধু শায়ের অবয়ব দেখতে পাচ্ছে। সে নিম্নস্বরে বলল, দেখুন, আপনি আমাকে চিনবেন না। আমি মুস্কান, নাইমের স্ত্রী। আমি পরীর ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই। দয়া করে সামনে আসুন, আপনার সাথে জরুরি কথা আছে। এবারও আশানুরূপ কোনো জবাব সে পেল না। হতাশ হয়ে মুস্কান দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর লোহার শিকল টানার শব্দ পেল সে। দেখার চেষ্টা করলো ভেতরের দৃশ্য। শায়ের এগিয়ে এসে শিকে হাত রাখে। মুস্কান অবাক চোখে শায়েরকে দেখে। এটা সেই প্রেমিক পুরুষ যে তার ভালোবাসার জন্য পুরো দুনিয়ার বিরুদ্ধে যেতে প্রস্তুত। পুরো পৃথিবীকে পায়ে ঠেলে সে পরীর সামনে হাজির থাকে, যার কাছে পরীর সৌন্দর্যের থেকে পরীই ঊর্ধ্বে। মুস্কান ভাবতেও পারেনি সে এই পুরুষটির সামনে আসবে, তাও এত তাড়াতাড়ি। পরীর খাতায় লেখা তার মালি সাহেবের বর্ণনা মনে পড়ল মুস্কানের। সেই মায়াময় চেহারা, সুদীর্ঘ পল্লব বিশিষ্ট আখি যুগল, যা সুরমা দ্বারা এখনও বেষ্টিত। মুস্কান কিছুক্ষণ অপলক দৃষ্টিতে দেখতে লাগে শায়েরকে। লোহার শিকল দিয়ে আবৃত দেহখানা ধুলোবালিতে পরিবেষ্টিত। চুলগুলো উস্কো খুস্কো, মুখ ভর্তি দাড়ি। অদ্ভুত প্রাণীর মতো দেখাচ্ছে তাকে। শায়ের মুস্কানকে বলে, ডাক্তারবাবুর স্ত্রী বলে আপনাকে একটুখানি দর্শন দিলাম, তবে এখন আপনি আসতে পারেন। মুস্কান বাধা দিয়ে বলে, দয়া করে যাবেন না। আমি পরীর খাতায় ওর লেখা পড়েছি। সব কিছু সেখানে লেখা নেই। সম্পূর্ণটা আপনিই ভালো বলতে পারবেন। আমি জানতে চাই, মুখ আগুনে ঝলসানোর পর কী হয়েছিল পরীর সাথে? পরিজানের খাতা আপনার কাছে? মুস্কান শায়েরের প্রশ্নের জবাব না দিয়ে বলে, শেহরান শায়ের পরীর মালি সাহেব, কিন্তু শেহরানের পরিজান। সে কোথায় এখন? তার মালি সাহেবের এই অবস্থায় সে আসবে না। মৃদু হাসে শায়ের। মুস্কান সেই হাসির মর্মতা বুঝতে পারে না। এতক্ষণ চুপ থেকে শায়ের মুখ খোলে, পরিজানের ব্যাপারে কতটুকু জানেন আপনি? তাহলে সে কেন আপনার কাছে আসলো না? সে তো আমার কাছেই আছে, আমার অস্তিত্বে মিশে আছে সে। স্বয়ং আল্লাহও চায় না আমাকে পরিজানের থেকে আলাদা করতে। দুনিয়াতেই তো আপনারা আলাদা রয়েছেন, এখন তো আপনার কাছে পরি নেই। আবারও হাসে শায়ের, তবে তার এবারের হাসির প্রকারতা অনেক। সে বলে, হাসছেন যে?
আমরা দুনিয়াতে আলাদা নই, আমাদের দুনিয়াই আলাদা। নড়ে দাঁড়ায় মুস্কান। পরি ঠিকই বলেছে, এই পুরুষটির সাথে কথায় হার মানতে হবে। মানুষকে কথার জালে আটকাতে পারে সে। কেমন দুনিয়াতে আছেন আপনারা? একটা ছোট্ট দুনিয়া, যেখানে নেই কোনো বিশাল সাম্রাজ্য, নেই কোনো হিংস্রতা, যেখানে হবে না কোনো যুদ্ধ রক্তারক্তি, থাকবে শুধু শিহরান আর পরিজনের ভালোবাসার সংসার। ছোট্ট একটা কুটির থাকবে, যেখানে দিন শেষে ফিরে পরিজনের দর্শন পাবো আমি। একটা পবিত্র মুখের দর্শনের আশায় আমি যে সবসময় ছটফট করি। আমরা এখন যে দুনিয়ায় বসবাস করছি তা এখন বারবারও অপবিত্র হচ্ছে, সামনে আরও হবে। শুধু আমার পরিজনের দুনিয়া পবিত্র। তাহলে বুঝুন আমাদের দুনিয়া কেমন আলাদা। অন্ধকার কুঠুরির সামনে মেঝেতে বসে আছে মুস্কান, তার দৃষ্টি শেকলে বন্দি পুরুষটির দিকে। ধুলোবালি ওর গায়ে মাখছে, তবুও তার হুঁশ নেই। সে শায়েরের দিকে বিস্মিত নয়নে তাকিয়ে আছে। শায়েরের মুখটা দেখে বোঝা যাচ্ছে না আদৌ সে সব বলবে কি না। মুস্কান নিচু গলায় জিজ্ঞেস করে, আপনি পরীকে খুব ভালোবাসেন তাই না? সেই ভালোবাসার সাথে কি এমন হয়েছিল? আপনি কি খুনগুলো সত্যিই করেছেন? একটা আওয়াজ যা আমার কানে সবসময় বাজে, একটা চেহারা যা আমার চোখে সবসময় ভাসে। একটা সময় ছিল যখন সেই মানুষটা আমার খুব কাছে ছিল, এখনও আছে। আমি চোখ বন্ধ করলেই তাকে দেখতে পাই। দয়া করে বলুন না অতীতের সেই ঘটনা। আমি আপনাদের ভালোবাসার সাক্ষী হিসেবে থাকতে চাই। আমি আপনাকে বলবো সব, কিন্তু একটা কথা আপনাকে দিতে হবে। কাউকে কোনোদিন সত্যিটা বলতে পারবেন না আপনি। কথা দিলাম আমি কাউকে কিছু বলবো না, আপনি বলুন। শায়দ দৃষ্টি মেলে সামনের রং ওঠা কালচে দেয়ালের দিকে। কত যত্নহীনে এই দেয়ালটা এরকম হয়েছে তা বেশ বুঝেছে সে। তার অতীতের মতো এই দেয়ালের অতীতও যে ভালো কাটেনি। সে তার রংহীন অতীতে ডুব দিল। বৈঠকে হন্তদন্ত হয়ে আসলো সিরাজ। আফতাবের জরুরি তলবে তার আসতে হলো। জমিদার বাড়িতে থাকাটা নিরাপদ মনে করে না সে। এখানে থাকলে নওশাদের মতো সেও গায়েব হয়ে যেতে পারে, কেননা এখন পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি নওশাদের। প্রথমত সবাই ভেবেছিল পরীর ভয়ে সে জমিদার বাড়ি ত্যাগ করেছে, কিন্তু যখন সবাই জানতে পারে যে নওশাদ নিজ বাড়িতেও যায়নি, তখন সবার সন্দেহ বাড়ে। কাজটা কি পরী করেছে তার যথাযথ কোনো প্রমাণ পায়নি কেউই। শায়ের যেহেতু রাতে পরীর সাথেই ছিল, সেহেতু পরীর দিকে আঙুল তোলা অসম্ভব। শায়ের বাদেই ওরা গুরুত্বপূর্ণ সভা বসিয়েছে। শায়েরকে কিভাবে হত্যা করা যায় সেই পরিকল্পনা করছে সবাই। সিরাজ গম্ভীর গলায় আফতাবকে বলে, এই মুহূর্তে শায়েরকে মারা কি ঠিক হবে? আমাদের মুখোশ খোলার হাতিয়ার কিন্তু একমাত্র শায়েরের কাছে আছে। ও মরে গেলেও কিন্তু আমাদের জেলে যেতে হবে, সেই ব্যবস্থা কিন্তু শায়ের করেই রেখেছে। আফতাব জবাব দিল না। মৃধায় আখির বলে উঠল, পরেরটা পরে দেখা যাবে। শায়ের বেঁচে থাকলে আমরা পরীর হাতে মরব। ভাই কথা বলেন আপনি। তা ঠিক, পরী এখন হিংস্র হয়ে উঠেছে, যাকে সামনে পাবে তাকেই থাবা মারবে। সিরাজ বলে উঠল, আর রূপালী? রূপালী আবার কি? সে পরীর মতো আমাদের মারতে আসবে না। মায়েদের সাথেও বেঁচে থাকুক, কিন্তু যেদিন দেখব রূপালীও পরীর মতো, সেদিন শেষ হয়ে যাবে। ওরা মেয়ে হয়ে যদি বাপকে মারতে চায়, তাহলে আমিও ওদের অস্তিত্ব রাখবো না। জুম্মানকে কী করবেন ভাই? ও থাকুক বাগান বাড়িতে। যেদিন ও পুরোপুরি সব কাজ শিখে যাবে, তখন না হয় আসবে। তাহলে আজকে শায়েরকে বাগান বাড়িতে নিয়ে যাই, তারপর না হয় মেরে ফেললাম। সিরাজ, তুমি শায়েরকে নিয়ে আজ রাতেই বাগান বাড়িতে যাবে, তারপর আমরা যাব। সভা ওখানেই শেষ হলো। তবে শায়ের জানতেই পারল না যে ওর বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র করা হয়েছে। তবে সব কথা শেফালির কানে চলে গেছে। পরীর আদেশে শেফালি সর্বদা বৈঠকে নজর রাখে, তাই সে খবরটা পরীকে জানিয়ে দিল। খারাপ স্বামীকে বাঁচানোর জন্য পরী মরিয়াও হয়ে উঠল। শেফালি তা বুঝতে পেরে বলল, আপনি শায়ের ভাইরে অনেক ভালোবাসেন তাই না আপা? হ্যাঁ, খারাপ কাম করলেও কিন্তু আপনারও অনেক ভালোবাসে। এর লাইগাই আপনার এত টান। খুন করে সে পাপ করেছে শেফালি, কিন্তু এই পাপের ক্ষমা আল্লাহ করবেন যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেছেন, তুমি যদি বিচার করো তাহলে আল্লাহ তার বিচার করবে না। এজন্য আমি তাকে শাস্তি দেব না। আমি চাই তার বিচার আল্লাহ করুক। আমি শুধু তাকে ভালোবাসবো। সেই ভালোবাসায় সে নিজেকে শুধরাবে। চলে যাওয়ার আগে পরে আবারও পেছন ফিরে বলে, আজকেও তোকে সব কাজ করতে হবে, পারবি তো? শেফালি মাথা নাড়ল। সে বুঝলো আজকে ভয়ানক কিছু হতে চলেছে। পরে শায়েরকে বাঁচানোর জন্য কিছু একটা তো করবেই, কিন্তু তারপর পরীর কী হবে তা ভেবে ভয়ে আছে শেফালি। পরী রূপালীর ঘরে গেল। ইকুলকে নিয়ে বসে আছে সে। কাল বিলম্ব না করেই পরী বলে, সিরাজকে মারবে না আপা? আজকে সে সময় চলে এসেছে। রূপালীর চেহারায় ভয় দেখতে পেল পরী। নওশাদকে মারার সময় ভয় পেয়েছিল, এখনও সেই ভয়ের রেশ কাটিয়ে উঠতে পারেনি সে। পরী রূপালীর মনে রাগ জন্মানোর জন্য বলে, এত সহজে তাকে ছেড়ে দিবে? যে তোমাকে মিথ্যা ভালোবাসার জালে আটকিয়েছিল, যে তোমাকে সুশীলের হাতে তুলে দিয়েছিল, ভাবতে পারো সেদিন আমি না থাকলে তোমার কী হতো? কবিরকে তো আমি শেষ করেই দিয়েছি, এখন সিরাজকে তুমি ছেড়ে দিবে? রূপালীর মনে পড়ে গেল জঘন্য অতীতের কথা।
পরি না থাকলে সেদিন সুশীল তার ইজ্জত হরণ করতো, বেঁচে থাকতে পারতো না সে। আর সিরাজ ওকে ধোকা দিয়েছে কথা মাথায় আসতেই রাগে জ্বলে ওঠে সে। রক্ত টকবগিয়ে ফুটতে থাকে সারা শরীরে। এত কিছুর পর সিরাজকে ছাড়া যাবে না, কিছুতেই না। পরীর দিকে তাকিয়ে সে ইশারা করলো, পরী মুচকি হেসে চলে গেল। সূর্য ডুবতেই সকল দিক থেকে সবাই তৈরি হতে লাগলো। ওদিকে আফতাব, আখির আর সিরাজ পরিকল্পনা করছে, আর এদিকে পরী সায়েরকে তলব করে এবং সায়ের সাথে সাথে চলে আসে। তবে এবার পরী সায়েরকে সোনালির ঘরে নিয়ে যায়। সায়ের পুরো ঘর চোখ বুলিয়ে নিল। পরী কাঠের চেয়ার টেনে সায়েরকে বসতে দিল। বসলো সায়ের। এই ঘরেই নৌসাদকে মেরেছি আমি। অবাক হলো না সায়ের। আপনি নৌসাদকে মেরেছেন এটা আমি সেই রাতেই টের পেয়েছি। কীভাবে টের পেলেন? আমি তো সাবধানে ঠান্ডা মাথায় ওকে মারলাম। রক্তের গন্ধের সাথে আমি পরিচিত পরিজান। তাছাড়া সকালে শেফালি আর কুসুমকে উঠোনে লেপ্টে দেখেই আমার সন্দেহ সত্যি হয়। ওরা রক্তের দাগ ঢাকতেই এটা করেছে। আপনি আমার চোখে কিছুই ফাঁকি দিতে পারবেন না। পরী হেসে সায়েরের দিকে এগিয়ে গেল। হাতে একটা দড়ি দিয়ে সায়েরের হাত চেয়ারের সাথে বাঁধতে বাঁধতে বলতে লাগলো, প্রথমে এইভাবেই নওশাদকে চেয়ারের সাথে বেঁধেছিলাম, তারপর ওর মুখের ভেতর গামছা ঢুকেছিলাম যাতে ও শব্দ না করতে পারে, তারপর ওর দুটো আঙ্গুল কেটেছিলাম। তারপর কী করলেন? পরী এবার সায়েরের পা দুটো বাঁধতে লাগলো। তারপর ওর বুকে ছুরিয়ে চালিয়েছিলাম, তারপর উঠোনের কোণে জীবিত পুঁতিয়ে দিয়েছি, আর তারপর আপনাকে অন্ডরে ডেকেছি। আপনার বুদ্ধির তারিফ করতে হয়, তাই এখন আমাকেও সেভাবে মারবেন নাকি? সায়েরের কথা শুনে হাসলো পরী। গামছাটা হাতে নিয়ে বলল, না, আপনি এখানে চুপটি করে বসে থাকবেন আর আমি বাগান বাড়িতে গিয়ে সিরাজকে মেরে চলে আসব। কথাটা শোনা মাত্রই সায়েরের চেহারার ভাবভঙ্গি বদলে গেল। সে বিনয়ের স্বরে বলল, ওখানে যাবেন না পরিজান, আপনার বিপদ হবে। আমার হাত খুলে দিন, দয়া করে যাবেন না। পরী সায়েরকে আর কথা বলতে দিল না। গামছা দিয়ে ওর চোখ মুখ বেঁধে দিল। মাথা নেড়ে সায়ের পরীকে যেতে নিষেধ করে বারবার, কিন্তু পরী সেসবে পাত্তা না দিয়ে দরজার ছিটকিনি তুলে দিয়ে চলে যায়। সায়ের ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু কোনো লাভ হচ্ছে না। শক্ত করেই বেঁধেছে পরী। মুখ বাঁধা থাকায় কাউকে ডাকতেও পারছে না। নিজ কক্ষে গিয়ে পূর্বের ন্যায় পোশাক পরে নিল পরী। মুখটাও কাপড় দিয়ে ঢেকে নিল। রূপালীও পরীর মতো পোশাকে নিজেকে তৈরি করেছে। পরী কুসুমের হাতে ওর তলোয়ার দিয়ে অন্দরে ঢোকার দরজার সামনে দাঁড় করিয়ে দিল। যদি কেউ জবরদস্তি করে ভেতরে আসতে চায় তাকে যেন আঘাত করে। কুসুম জানে সে এটা করতে পারবে না, তবুও সাহস করে দাঁড়িয়ে রইল। রীতিমতো কাঁপতে লাগলো সে। রূপালী আর পরী ছাদে চলে গেল। আম গাছ বেয়ে দুজনেই মাটিতে নামলো। বাড়ির পেছন দিক দিয়ে দুজনে বেরিয়ে পড়ল বাগান বাড়ির উদ্দেশ্যে। বাগান বাড়িতে 4 জন রক্ষী আছে শুধু, আর সবগুলো জমিদার বাড়ি পাহারা দেয়, কারণ অবশ্য পরী। কখন কি হয়ে যায় এই জন্য আফতাব এত পাহারার ব্যবস্থা করেছে। অন্ধকারের পথ ধরে জমিদার বাড়ির দিকে আসছে সিরাজ। পথে হুট করে শেফালি এসে দাঁড়ালো। সিরাজ চমকে গেল শেফালিকে দেখে। সে বলে উঠল, তুই এত রাতে এখানে কি করস? এখন কথা আপনারে কইতে আইসি। নওশাদরে পরিয়া পায় খুন করছে, আমি নিজের চোখে দেখছি। এ কথা আগে বললি না কেন? আর এখানে এসেছিস কেন তুই? পরিয়াপার ডরে কই নেই, বড় কর্তা আপনারে বাগান বাড়ি যাইতে কইছে। সায়ের ভাইরে নিয়া হেরা বাগান বাড়িতে চইলা গেছে, তাই আমারে পাঠাইছে আপনারে খবর দিতে। আপনি অহনই যান। সিরাজ কিছুটা সন্দেহের দৃষ্টিতে শেফালির দিকে তাকাতেই সে বলে উঠল, আমি জানি না আপনারে কেন যাইতে কইছে, আমি গেলাম। দ্রুত পদে শেফালি প্রস্থান করলো। সিরাজ ওখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবলো, ওর আসতে দেরি বিধায় হয়তো সায়েরকে নিয়ে ওনারা চলে গেছে, তাই সিরাজ বাগান বাড়ির পথ ধরে। কিন্তু আফতাব আর আখির যে এখনও সিরাজের অপেক্ষা করছে তার সিরাজ জানতেই পারল না। বাগান বাড়ির বাইরে দুজন পাহারা দিচ্ছে। এমন সময় দূরের ঝোপের ভেতর থেকে শব্দ ভেসে আসে, কিন্তু কী হচ্ছে তা দেখার জন্য একজন সেখানে যায়। তার সাথে সাথেই টেনে ভিতরে নিয়ে যায় পরী আর রূপালী। মাথায় আঘাত করে জ্ঞানহীন করে দেয় এবং দড়ি দিয়ে বেঁধে দেয়। দ্বিতীয়জন প্রথমজনের খোঁজে যেতে তাকেও একই অবস্থা করে ফেলে রাখে। তারপর দুজনে একসাথে বাড়ির ভিতরে ঢুকে। পরী সাবধানে পা ফেলে সামনে এগিয়ে যাচ্ছে। সেই ঘরটাতে যায় যেখানে পরীকে বেঁধে রাখা হয়েছিল, কিন্তু সেখানে গিয়ে পরী অবাক হয়, কেননা সেখানে জুম্মান বসা। মাথা নিচু করে জুম্মান বসে আছে। একজন রক্ষী ওকে খাবার খাওয়ানোর জন্য বলছে, কিন্তু সে খাচ্ছে না, কাঁদছে আর বলছে সে মায়ের কাছে যাবে। বছর 13-র ছেলেটা আর কী বা বুঝবে। পরী আর রাগ ধরে রাখতেই পারে না, হন হন করে ভেতরে ঢুকে পড়ল। পরীকে দেখে চমকে গেল লোকটা, তবে চিনতে পারে না। তবে জুম্মান ঠিকই চিনে ফেলে পরীকে। সে বলে উঠল, পরী আপা, আমার এইখান থেকে নিয়ে যাও, আমি থাকবো না। লাঠি নিয়ে তেরে এলো লোকটা পরীর নাম শুনে, কিন্তু পরী কায়দা করে তার হাতের লাঠি কেড়ে নিল এবং তাকেই আঘাত করে বসে। কিন্তু পর মুহূর্তে পেছন থেকে কেউ পরীকে লাঠি দ্বারা আঘাত করতেই মাটিতে লুটিয়ে পড়ে সে। তাকিয়ে দেখে রক্ষী এসে পড়েছে। সে আবার পরীকে মারতে যাওয়ার আগেই তার রক্ত ছিটকে এসে পরীর মুখে পড়ে, কারণ রূপালী তাকে আঘাত করে বসেছে। বড় একটা ছুরি লোকটার পিঠে গেঁথে দিয়েছে। লোকটার সাথে সাথেই মাটিতে পড়ে ছটফট করতে থাকে। অন্যজন ভয়ে গুটিয়ে যায়।
বুদ্ধি করে ওরা 4 জনকে কাবু করে ফেলেছে, এখন শুধু সিরাজের আসার পালা। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আপনারা সবাই এবং আমার সাথেই থাকুন। যদি গল্পগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামতটি দিয়ে অনুপ্রাণিত করবেন আমাকে। আপনাদের এক একটা অনুপ্রেরণা আমার গল্প বলার আগ্রহ দ্বিগুণ বাড়িয়ে দেয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।